ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমার এই বক্তব্যের শুরুতে আমি প্রথমেই একটি গৌরবের খবর এই সংসদের কাছে উপস্থাপন করতে চাই। সেটা হলো বাংলাদেশ সরকার দক্ষিণ এশীয় অঞ্চলের WHO-র প্রতিনিধিত্ব করার জন্য যাকে মনোনয়ন দিয়েছিলেন, সাইমা ওয়াজেদ হুসাইন, গত 29, 30 অক্টোবর এবং 1 এবং 2 নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত আমাদের দক্ষিণ এশীয় কাউন্সিলের 10টি ভোটের মধ্যে 8-2 ভোটের ব্যবধানে নির্বাচিত হন এবং পরবর্তীতে উনি WHO-র স্বীকৃতি নিয়ে গত 1 ফেব্রুয়ারি দিল্লিতে তার স্বীয় আসনে বসেন। আমি মনে করি এক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা সঠিক মনোনয়ন দিয়েছিলেন এবং আমরা সেই 4 দিনের সম্মেলনে দেখেছি প্রত্যেকটা দেশ আমাদের মনোনীত প্রার্থীকে যথেষ্ট প্রশংসা করেছেন এবং সেখানে যে উপস্থাপনা আমাদের প্রার্থী দিয়েছিলেন, সেখানে যে কোশ্চেন আনসার সেশনগুলো হয়েছিল, সব দিক দিয়েই উনি এগিয়ে থেকে জয়ী হয়েছিলেন। এই ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসার্ন কান্ট্রির মহামান্য রাষ্ট্রদূতগণকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমি বিগত 10 বছর সাইমা ওয়াজেদের সাথে কাজ করেছিলাম অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্ট খুলি। পরবর্তীতে 2011 সালের 25 জুলাই একটি আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে সাইমা ওয়াজেদের বদান্যতায় বাংলাদেশের বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের মারা কিছুটা হলে আশ্বস্ত হয়েছিলেন যে তারা পাগল না, তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রপতির ভাষণের 5ম দফাতে আমি একটু দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি। কোর্ট ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 2001 সালের নির্বাচনের পরবর্তী দেশে যে নৃশংস সহিংসতা হয়েছিল তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভুলুণ্ঠিত করা হয়েছিল। কিন্তু 2008 সালের নির্বাচন সহ পরবর্তীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে দলের শীর্ষ নেতৃত্বের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বের সুস্পষ্ট ও কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা সহিংসতার পুনরাবৃত্তি থেকে মুক্তি পেয়েছিলাম। গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথ চলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। আনকোট। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে 1952 থেকে এ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়ে আমাদের একটি স্বাধীন মাতৃভূমি দিয়েছিলেন তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম আমার 2 লক্ষ মা বোনের প্রতি যারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে সাহায্য করেছিলেন। জেল হত্যার যে 4 জন জাতীয় নেতা আমরা হারিয়েছি তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী সহ সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাজনিত অধ্যায় 1975 সালের 15 আগস্ট, যেদিন জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একই সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি আমার প্রিয় নেতা জনাব শেখ ফজলুল হক মনি, যার সাথে 8 মাস কাটিয়েছিলাম, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই বাংলাদেশে 1972 সালের 4 নভেম্বর এই গণপরিষদে যে সংবিধান পাশ করা হয়েছিল, সেই সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছিলেন। গণতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন, কোনো ক্রিটিসিজম চলবে না বা কোনো কথা বলা চলবে না,
কোনো প্রসেশন হবে না, কোনো পার্টির কাম চলবে না, এইরকম কোনো নির্দেশনা আমি দিতে চাই না। কারণ দেশের যা অবস্থা ছিল, সব দেশে সব যুগে বিপ্লবের পর তাই হয়েছে। কিন্তু আমি চাই নাই শক্তি কোথায়? আমাদের শক্তি আমাদের জনগণ। কারণ জনগণের আমরা মনে করি, কেউ যদি মনে করেন যে শক্তির উৎস বন্দুকের নল, আমি স্বীকার করি না। আমি স্বীকার করি, আমার দল স্বীকার করি, শক্তির উৎস হলো জনগণ। কখনো বঙ্গবন্ধু গণতন্ত্র থেকে পিছপা হতে চাননি। ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বঙ্গবন্ধুর যে সুস্পষ্ট বক্তব্য ছিল, সেই বক্তব্য থেকে 1975 সালের 15 আগস্টের পর জিয়াউর রহমান যে বীজ বপন করে গিয়েছেন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য, সেই বীজ এখনো বাংলাদেশের শিরায় শিরায় প্রবাহমান। বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, 25 বছরে আমরা দেখেছি যে ধর্মের নামে কি জুয়াচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে বেবিচার এই বাংলার মাটিতে চলেছে। ধর্ম পবিত্র, পবিত্র স্থানে রাখতে দেন, একে রাজনীতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা চলবে না, আনকোট। সুতরাং 75 সালের এই নৃশংস হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান সাহেব প্রত্যেকটা ইনস্টিটিউটে, আমি তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার খেলার সাথী প্রাক্তন এমপি আফসারুল আমিনকে কারাগারে নিয়ে যান বিশেষ নিরাপত্তা আইনে, এবং তাকে কারাগারে থেকে আমাদের 2 বছর পরে এমবিবিএস পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছিল। আজকে সেই যে নির্যাতন চলেছিল, সেই নির্যাতনের সবচেয়ে বড় সাক্ষী কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ। এবং জিয়াউর রহমান সাহেব কোনো দিন চট্টগ্রাম মেডিকেল কলেজকে মেনে নিতে পারেননি, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রের উপরে তার একটা রোষানল ছিল। আমরা দেখেছি যে 1975 সালের পরে এদেশ মাননীয় সদস্য, আপনি 3 মিনিট বলবেন, অনুগ্রহ 3 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আমি যে কথাটা বলতেছিলাম, যে ধর্মের নামে যে রাজনীতি চলেছিল তার সম্পূর্ণ প্রতিফলন করেছিলেন উনি 1979 সালের নির্বাচনে। সেই নির্বাচনের আগে তথাকথিত প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জোর করে মানুষকে নিয়ে নির্বাচন দাঁড়া করিয়েছিলেন। তার এক জ্বলন্ত উদাহরণ হলো সুবিধাভোগী রাজনীতিবিদরা। তার মধ্যে ছিলেন আমার চান্দিনা নির্বাচনী এলাকার জনাব রেদওয়ান আহমেদ সাহেব, যিনি এই পর্যন্ত সবগুলি দলে করে ফেলেছেন। সুতরাং একজন রাজনৈতিক নেতার যে চরিত্র থাকা উচিত ছিল, সেটা চান্দিনাতে সবসময় ঘূর্ণিত হয়েছে। তারপরে জন্ম নিয়েছে সেখানে বঙ্গবন্ধুর কিলার কর্নেল রশিদ। কিলার রশিদের জন্ম সেই জায়গাতে, এবং যেই জায়গাটা উনি মোটামুটি ভাবে জিয়াউর রহমানের ছত্রছায়ায় একটা কসাইখানা করে ফেলেছিলেন। আজকের এই নির্বাচনে নেমে আমি যা দেখতে পেলাম, যে সেই ধর্মীয় উন্মাদনা কোনো অবস্থাতে আমার চান্দিনা এলাকাতে কমছে না। এমন আমার নির্বাচনী প্রচারণা প্রচার করা হয়েছে যে মূল বক্তব্যই ছিল এখানকার হিন্দু ভোটার 6000 আর বাকিরা মুসলিম। আরেকটা হলো একজন মসজিদে আরেকজন মন্দিরে জনগণ কাকে বেছে নেবে। এই ধর্মীয় উন্মাদনা যদি চলে, তাহলে সেটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা, সোনার বাংলা, ধর্মনিরপেক্ষ রাজনীতির সম্পূর্ণ বিপরীত দিকে চলে যাবে। এবং আমাকে এই ধর্মীয় উন্মাদনা এটাই স্মরণ করিয়ে দেয় 1618 সাল থেকে 1648 সালে তথাকথিত ইউরোপ, যাদেরকে আমরা সভ্য বলে জানতাম, সেখানে 30 বছরের যে ক্রুসেড যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ কোনো সেই দিকে এগিয়ে যাবে কিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো, ধর্মীয় উন্মাদনাকে আর কোনোভাবেই বাড়তে দেওয়া উচিত হবে না। আমি আমার চান্দিনা উপজেলার আমার জনগণকে, আমার ভোটারদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাকে নির্বাচিত করার জন্য। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, উনি আমাকে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বলে। আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন বহুমাত্রিক দার্শনিক। আপনি শুধু বাংলার ছাত্রী নন, আপনি ইকোনমিক্স জানেন, সমাজনীতি জানেন, রাজনীতি জানেন। সুতরাং ভবিষ্যৎ কি হবে এই দেশের, সেই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। তবে আমি এটুকু বলি, আপনার সূক্ষ্ম এবং তীক্ষ্ণ দৃষ্টি বাংলাদেশকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ফিদেল ক্যাস্ট্রো ভাষায় 5 ফিঙ্গার টিপস, আপনি 5টার দিকেই নজর দিয়েছেন। তার প্রথমটা হলো
এডুকেশন, দ্বিতীয়টা মেডিকেশন, তৃতীয়টা হলো ইলেকট্রিফিকেশন। ধন্যবাদ।